90 গণ অভ্যুত্থান সেনাবাহিনী সফল না থাকলে সফল হতো না। সেনাবাহিনী প্রধান ছিলেন জেনারেল নুরুদ্দিন। তিনি যে বললেন যে ইউর এক্সেলেন্সি মাই প্রেসিডেন্ট, সেনাবাহিনী এই গণহত্যার দায় নিতে পারবে না, আপনার সেনাবাহিনী যা হচ্ছে দেশে এটার দায়িত্ব আমরা নিতে পারবো না। বাস, এর সাথে খেল খতম। একই ঘটনা জেনারেল ওয়াকারুজ্জামান করলেন। ওয়াকারুজ্জামান হয়তো শেখ হাসিনার আত্মীয়, সেটা হতেই পারে, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ সময়ে যখন হাসিনা চাচ্ছে 20,000 লাশ, আরো রক্তে বাংলাদেশ ভেসে যাচ্ছে, হাসিনা তো যায় সেটা তো ডাইনি, ড্রাকুলা, ক্ষমতা পিপাসু অন্ধ একটা দানব। সে দানবের মুখে দাঁড়ায় বলে যে আপনি দয়া করে পদত্যাগ করেন, আমরা এই দায়িত্ব নিতে পারবো না। গণহত্যা চালাতে বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের চেতনায় লালিত, এবং এই জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন ভাতা হয়, সেই জনগণকে আমরা গুলি করতে পারবো না। তো এই ভূমিকাগুলো তো সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ, এবং হাসিনা বাধ্য হলেন মাথা নত করতে, পালায় দেশ ছেড়ে। এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা জানতে পারলাম সেনাবাহিনীর আইএসপিআর থেকে যে তারা বললেন যে 7 শতাধিক কিংবা 800-র মতো মানুষ তাদের ওখানে আশ্রয় নিয়েছে, এবং তারা হঠাৎ করে জানালেন যে তাদেরকে একটা সময় ছেড়ে দেওয়া হয়েছে কয়েকজন ব্যতীত। তো এই যে যাদের বিরুদ্ধে ফৌজদারি আইনের মামলা আছে, বা যারা গণহত্যার রক্তে রঞ্জিত যাদের হাত, এবং যাদের বিরুদ্ধে অসংখ্য শত শত মামলা হয়েছে, এবং যারা চিহ্নিত অপরাধী, তাদেরকে এভাবে একটি সুশৃঙ্খল বাহিনী এভাবে ছেড়ে দিতে পারে কি না, আপনার কি মনে হয় যে, এবং সেটা কতটা যৌক্তিক ছিল? আমি সেনাবাহিনী কি দৃষ্টিভঙ্গির জন্য এটা করেছে এই ব্যাপারে আমার কাছে কোনো সুস্পষ্ট তথ্য নাই। তবে সেনাপ্রধান যে কথাটা বলেছে যে তারা জীবন বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছিল, সেদিক থেকে আশ্রয় দিতেই পারে, কারণ লোক একটা মানুষ তো টরল হয়তো সে হাসিনার একটা হায়না, হয়তো হাসিনার একটা ঘৃণিত দস্যু গুন্ডা, অত এই কারাপ্ট, এই লুটেরা, দুর্নীতিবাজ এরা, কিন্তু তারপরেও তো সে মানুষ, তাকে আইনানুগভাবেই তো লটকাইতে হবে। তারা যদি ফাঁসি দেইও, আমি হাসিনার মতো গুম খুনের শিকার আমরা করবো না, আমরা করবো আইনানুগ পদ্ধতিতে ঝুলাই দেব। তো এইটা সেনাবাহিনী প্রধান যে স্বীকারোক্তিটা দিয়েছেন সেটাও তো একটা খুব সুন্দর জিনিস, সে সুন্দর স্বীকার করেছেন যে এগুলো আছে আমাদের কাছে। কিন্তু যে লোকগুলোর বিরুদ্ধে মামলা হয়ে গেছিল সেই লোকগুলোকে তো তিনি পুলিশের কাছে দিতে পারতেন, কিন্তু সেটা কেন দেয়নি সে ব্যাপারে আমার কাছে কোনো সুস্পষ্ট তথ্য নেই। তবে হয়তো আমি অনুমান করি যে সেনাপ্রধান বা সেনাবাহিনী এই কাজগুলো সরকারের সঙ্গে সামঞ্জস্য বিধান না করেই করেছে, এমনটা তো নাও হতে পারে, হয়তো আলাপ আলোচনা করেই করেছে। পর্যায়ক্রমে হয়তো এগুলোকে ধরা হবে আবার, কারণ দেশ থেকে পালাতে পারেনি কেউ। যত কুমড়া পটাশ থেকে শুরু করে যত যা আছে সবগুলো তো ধরা পড়তেছে। গণহত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত যারা অর্ডার দিয়েছে, তার মধ্যে 2 জন ইনু আর মেনন তো ধরা পড়ছে, এরা তো শেষ অর্ডারটা যে গণহত্যা করতে হবে। এখন তো বাকি আছে কাদের আর শেখ হাসিনা। তো ভারতের সঙ্গে আমাদের যে আন্তর্জাতিক চুক্তি, যে চুক্তি হয়েছে দ্বিপাক্ষিক চুক্তি বন্দি প্রত্যার্পণের, সেই চুক্তির মধ্যে তো আছে যে ইচ্ছাগুলো নাও পারে, কিন্তু এইখানে মজার ব্যাপার আছে, সেটা হলো যে খুন, হত্যা, গণহত্যার সঙ্গে যদি জড়িত হয় তাহলে তার কি হবে। ভারত হাসিনাকে ফেরত দেবে কিনা জানি না, কিন্তু আইনত সে দিতে বাধ্য। তো আমার বক্তব্য হলো যে একটু ধৈর্যের সঙ্গে সবকিছু সহিষ্ণুতার সঙ্গে দেখা ভালো, অপেক্ষা করি। কারণ সেনাবাহিনীর ভূমিকা, মুক্তিযুদ্ধের সেনাবাহিনীর ভূমিকা অবিস্মরণীয়। আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই যখন যে যেমনে পারে ঊর্ধ্বশ্বাসের দৌড় ভাগোয়াট, তখন রুখে দাঁড়াছিল কারা? একজন নেতা শেখ মুজিবুর রহমান সুটকেস গুছিয়ে 32 নম্বরে বসে আছেন, আর পাকিস্তান আর্মি আসবে তারা ধরে নিয়ে সারেন্ডার করার জন্য বসে আছেন। আর একই সময়ে একজন সামান্য মেজর বলে যাকে টিটকারি করা হতো, জিয়াউর রহমান, ক্যান্টনমেন্টে বেরিয়ে টাইগার পাশে যা বলে উই রিভোল্ট। একজন বলতেছে আমরা বিদ্রোহ করলাম, আরেকজন সুটকেস গুছাই নিয়ে বসেছে। পার্থক্য বুঝতে হবে তো। আবার পরের দিন সেই ব্যক্তি স্বাধীনতার ঘোষণা করলেন, এবং তার ঔদার্যের কতটা দেখেন। তিনি ইন্টারন্যাশনালি এটা রিকগনাইজ করানোর জন্য তিনি বলেন অন বিহাফ অফ আওয়ার লিডার শেখ মুজিবুর রহমান, এটা হলো তার ঔদার্য। তো সেনাবাহিনী সেদিন দায়িত্ব নিয়েছিল, আশাহীন, ভাষাহীন, দিশাহীন, অসহায়, হতাশ, হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ় জাতির সামনে কোনো দিক নির্দেশনা দিয়েছিলেন শেখ মুজিব? দেন নাই তো। দিচ্ছে তো আর্মি, দিচ্ছে তো জিয়াউর রহমান। জিয়াউর রহমানের নির্দেশে 17 এপ্রিল পর্যন্ত বাংলাদেশ চলেছে।
17 এপ্রিলে মুজিবনগর সরকার গঠিত হলো, বাস একটা সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে গেল। তো এই অন্তর্বর্তী ওই পিরিয়ডে বাংলাদেশের কার নিয়তে কার আদেশে তাজউদ্দিন সাহেব মুক্তিযুদ্ধে অংশ নিলেন? শেখ মুজিব তো তাকে নির্দেশ দিয়েছিল যে বাড়িতে যা, নাকে তেল দিয়ে ঘুমা, আমি যদি স্বাধীনতার ঘোষণা দিই তাহলে আমার বিরুদ্ধে পাকিস্তান রাষ্ট্রদ্রোহিতার মামলা করবে। হ্যাঁ, কি বেফজুল কথাবার্তা! আপনি স্বাধীনতার ঘোষণা করবেন দিকে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, সো হোয়াট? আপনি কি রাষ্ট্রদ্রোহিতার মামলা তোয়াক্কা করবেন কেন? জিয়াউর রহমান জানতো না যে তার এই মুক্তিযুদ্ধের দিকে আমরা সফল না হইতে কি হতে পারে তার এবং তার পরিবারের? তিনি কি কেয়ার করেছিলেন? তিনি কেয়ার করেন নাই। তাজউদ্দিনকে তিনি বললেন যে আমি এগুলো বিবৃতি টিবিতি ঘোষণাটা দিতে পারবো, বাড়িতে যে নাকে তেল দিয়ে ঘুমা, আর ওই 27 তারিখে পারলে একটা হরতাল করিস, শেষ। তাজউদ্দিন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনলেন। তাজউদ্দিন কোন নেতার নির্দেশ মেনে নিয়েছিলেন? নাকি তেল দিয়ে ঘুমাইছিলেন, নাকি জিয়াউর রহমানের কথা মতন মুক্তিযুদ্ধের সরকার বেসরকারি পর্যায়ে সরকার সংগঠনে মন দিয়েছিলেন? তিনি তো জিয়াউর রহমানকে নির্দেশ মেনে নিয়েছিলেন। এবং মুজিবনগর সরকার গঠন যখন হয় সেইখানে তো একবারের জন্য জিয়াউর রহমানকে কোনো নিন্দা বাক্য করা হয় নাই, জিয়াউর রহমানকে নাকচও করা হয়নি, তিনি প্রেসিডেন্ট ছিলেন এ কথাও বলা হয় নাই। ক্লিয়ার, ক্ষমতা হস্তান্তর হয়েছে বৈপ্লবিক পদ্ধতিতে। জিয়াউর রহমান মেনে নিয়েছেন, ইয়েস, তারা পিপলস নিয়ে আসছে, আমাদের কাছে যুদ্ধ করা। তিনি মুক্তিযুদ্ধ সংগঠন করলেন, নিজে সেক্টর কমান্ডার হলেন, তারপরে সততা এবং দেশপ্রেম থেকে দেশ জয় হওয়ার পরে তিনি আর কোনো কিছু প্রত্যাশা না করে তিনি ব্যারাকে ফিরে চলে গেছেন। তো আমরা সেনাবাহিনীকে ছোট করে দেখব কোন কারণে? 90-র গণ অভ্যুত্থান সেনাবাহিনী সফল না থাকলে সফল হতো না। সেনাবাহিনী প্রধান ছিলেন জেনারেল নুরুদ্দিন, তিনি যে বললেন যে ইউর এক্সেলেন্সি মাই প্রেসিডেন্ট, সেনাবাহিনী এই গণহত্যার দায় নিতে পারবে না, আপনার সেনাবাহিনী যা হচ্ছে দেশে এটার দায়িত্ব আমরা নিতে পারবো না, বাস এর সাথে খেল খতম। একই ঘটনা জেনারেল ওয়াকারুজ্জামান করলেন। ওয়াকারুজ্জামান হয়তো শেখ হাসিনার আত্মীয়, সেটা হতেই পারে, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ সময়ে যখন হাসিনা চাচ্ছে 20,000 লাশ, আরো রক্তে বাংলাদেশ ভেসে যাচ্ছে, হাসিনা তো যায় সেটা তো ডাইনি, ড্রাকুলা, ক্ষমতা পিপাসু অন্ধ একটা দানব। সে দানবের মুখে দাঁড়ায় বলে যে আপনি দয়া করে পদত্যাগ করেন, আমরা এই দায়িত্ব নিতে পারবো না। গণহত্যা চালাতে বাংলাদেশের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের চেতনায় লালিত, এবং এই জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন ভাতা হয়, সেই জনগণকে আমরা গুলি করতে পারবো না। তো এই ভূমিকাগুলো তো সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ, এবং হাসিনা বাধ্য হলেন মাথা নত করতে, পালায় দেশ ছেড়ে। হ্যাঁ, সেনাবাহিনী হাসিনাকে জনতার হাতে তুলে দিতে পারতো, জনতা কি করতো সেটা ভয়াবহ, চিত্রটা কল্পনা করলেও ভয় লাগে। বরং আমি মনে করি ভালোই করছে, যা আপদ দূর হ, দেশটা পাপ মুক্ত হয়ে গেল। তো এগুলো ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা আছে। আমাদের কেন কথা না যে সেনাবাহিনীর ভেতরে সেনাবাহিনীর নাম ভাঙাইয়া কিছু পাপিষ্ট ঢুকে গেছিল, আয়নাঘর যারা বানিয়েছে, যে মনিটর, আমি আব্দুল হাই শিকদার কবিতা টবিতা লেগে সাংবাদিকতা করে খাই, আমার টেলিফোন মনিটরিং হচ্ছে, এগুলো এখন ফেসবুকে পাওয়া যায়, কার সাথে কবে কথা বলছে তারিখ দিয়ে দে ডিটেলস। কেন আমার প্রাইভেসি লঙ্ঘন করে? হু ইউ আর? তোমাকে কি আমি অধিকার দিছি আমার নাগরিক প্রাইভেসি তুমি লঙ্ঘন করবা? এই পাপিষ্টরা ছিল, এই পাপিষ্টরা সেনাবাহিনীকে বিপদগামী করে রেখেছিল। কিন্তু দেখেন যখন সময় আসলো, সৈয়দ আলী হাসান স্যার একটা বিখ্যাত বই, যখন সময় এলো, তো যখন সময় এলো তখন কিন্তু এই অশুভ প্রক্রিয়াতে সেনাবাহিনী বেরিয়ে আসছে। সেনাবাহিনী সম্পর্কে আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করি। সেনাবাহিনীকে যার দরকার নাই, মুনতাসির মামুন, শাহরিয়ার কবিরা লিখতেন রেগুলার, বাংলাদেশের চারিদিকে বন্ধু রাষ্ট্র ভারত, অতএব আমাদের সেনাবাহিনীর কোনো দরকার নেই, আমাদের পুলিশ এবং মিলিশিয়া থাকলে যথেষ্ট, অথবা আনসার, বিডিবি আর পুলিশ থাকলে হবে। সেই দুর্যোগময় মুহূর্ত কিন্তু আমরা বলছি বাংলাদেশ সেনাবাহিনী ছিল, বাংলাদেশ সেনাবাহিনী থাকবে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, বাংলাদেশ সেনাবাহিনী থাকবে, আমার লেখা কলাম। কিন্তু সেনাবাহিনীর যে স্কুল আছে, ট্রেনিং কলেজ প্রতিষ্ঠান, এখানে এক্সপার্টদের নিয়ে যাওয়া হয় বক্তৃতা দেওয়ার জন্য, এই শয়তানগুলোকে নিয়ে যাওয়া হয়েছে বারে বারে। আমরা কিন্তু জীবনে সুযোগই পাইনি কোনোদিন, আমরা যারা পক্ষে থাকলাম তাদেরকে চান্সই দেওয়া হয়নি, জীবনেও কোনোদিন সেনা সদর থেকে ডাক আসে নাই যে আপনি আসেন এখানে আমাদের এই কালচারের উপরে বা এই ইতিহাসের উপরে একটা বক্তৃতা দেন। কারে ডাকা হয়েছে? মুনতাসির মামুনের মতো খাটাস,
কারে ডাকা হয়েছে শাহরিয়ার কবিরের মতো দেশদ্রোহীকে। তো এগুলো আমাদের মনে রাখতে হবে যে ভুলভাল কিছু হয়, কিন্তু আখেরের রেজাল্টটা কোন জায়গায় যায় সেটা হলো গুরুত্বপূর্ণ। আমাদের সেনাবাহিনী আমাদের রেজাল্ট আমাদের হাতে তুলে দিয়েছে, সো লট অফ থ্যাঙ্কস। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।